আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। পর মুহূর্তেই শিমুর লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে সাফওয়ানের কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনি কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছেন। সাফওয়ান শিমুর কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুহাত গলিয়ে কোমরে হাত রাখলো, ঘাড়ে নাক ঘষতে লাগলো। শিমু ছোটার চেষ্টা করতে চাইলো, সাফওয়ান শিমুর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দেয়। শিমু লজ্জায় লাল নীল হলো বারবার। অতঃপর সাফওয়ানের অত্যাচার সহ্য করতে না পেরে শিমু সাফওয়ানের হাতে চিমটি কেটে দেয়। সাফওয়ান আহ শব্দ করে শিমুকে ছেড়ে দেয়। শিমু খিলখিলিয়ে হেসে ওঠে। সাফওয়ান শিমুর হাতের দিকে লক্ষ্য করে দেখে শিমুর হাতে মেহেন্দি লাগিয়েছে। সাফওয়ান শিমুর দিকে এগোতে চাইলে শিমু সাফওয়ানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি ক্লান্ত, আমার ঘুম প্রয়োজন। সাফওয়ান শিমুকে উদ্দেশ্য করে চোখ টিপ দেয়, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এ কয়দিন দূরে থাকো, সমস্যা নেই। আর 5 দিন তারপর তোমার এই পালাই লজ্জা সব ভেঙে দিব, প্রমিস। সাফওয়ান ওর জামার দিকে ইশারা করে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। শিমু জামার পেছন দিকে তাকাতেই লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না সাফওয়ান ওর দিকে কি ইশারা করেছে। শিমু বিছানায় বসে লজ্জায় মুখ ঢেকে ফেলল। ওর ভীষণ লজ্জা লাগছে। লজ্জা ও আড়ষ্টতা হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান ওকে লজ্জায় ফেলার কোনো কারণই ছাড়ে না। একটি মিষ্টি সকাল, নতুন একজোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মুখরিত। অনিকা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। শরীরে হলুদ আবা ছড়িয়ে আছে। জুম্মার নামাজ পড়েই সে তার প্রণয় কুমারের হবে ভাবতেই অন্তর শিহরিত হচ্ছে বারে বারে। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ যে কতখানি অনিকা সেটা বারবার অনুভব করতে পারছে। আনন্দ, দুষ্টু, মিষ্টি, লজ্জা ওর শরীরকে শিহরিত করছে। আয়ান বোনের কক্ষে ঢুকতেই দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হলো। কিন্তু এতগুলো মেয়ের মাঝে অনিকার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া, অনিকা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? আয়ান অ্যাটিটিউড নিয়ে বলল, আমি এইসব বিয়ে টিয়ে এখনই করতে চাই না। অনিকার ইচ্ছে করলো ভাইকে একটু পচাতে, কিন্তু বন্ধু মহলে আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে চাইল না। কিন্তু ভিড়ের মাঝে ছোট ফুপির মেয়ে বলে উঠল, ও জানি তুমি কেমন বিয়ে পাগলা, আসলে কোনো মেয়েই তোমায় পাত্তা দেয় না, এই ব্যাপার। মুহূর্তেই ঘর জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আয়ান তার ছোট ফুপির মেয়ে তোহার দিকে রাগি চোখে তাকালো। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্কে দা আর মাছের ন্যায়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়েরা পাত্তা দেয় না। আজকে আমি 10টি মেয়ে পটাবে, আগামী 1 মাসের ভিতরে বিয়ে করে হানিমুনেও যাব। আয়ান নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুচকি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সেই হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে। তাকে নাকি তোহা বলে মেয়েটা পাত্তা দেয় না। ওই তোহাকেই ও দেখিয়ে দেবে ও কি জিনিস। আয়ান বেরিয়ে যেতেই তোহার আত্মা স্যাত করে উঠল। এই ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনে তার নামে, তবে তার কি হবে? অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখে ওর চক্ষুদয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়ির ভেতরে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বেই অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিয়েছে। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁট জুড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকা আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মুখ মিষ্টি করলো। একটু পরেই চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতেই অবাক লাগছে ওর কত ভালোবাসার পরিবারকে ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিমু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে।
নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকা ছল ছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে ও। লায়লা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলের বউকে নিজের বুকে আগলে নেয়। আলফাতের শক্ত খোলসের ভেতরে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফওয়ান আর আয়ান নিজ বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্মবেদনা! মেয়ে বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই যে সমাজ বলে একটা কথা আছে না, যার নিয়মে আমরা সবাই বাঁধা, সেই নিয়মকে উপেক্ষা করার সাধ্য তো কোনো ভদ্রলোকের নেই। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। অনিকা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই, তুমি আমার কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসনও করো। ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। ভাইয়া, এখন ও আমার স্ত্রী। আমি কখনোই চাইবো না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। দোস্ত, তোর কারণে যদি আমার বোন কষ্ট পায় তবে তোরে আমি যে কি করবো তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখছিস, ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না হয় তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসালো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন যেন সব ছন্নছাড়া অনুভব হচ্ছে তার। তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সন্তপর্ণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসলো, চিবুক উঁচু করে ধরলো নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমান নিজের স্ত্রীর লজ্জা দেখে বেশ খুশি হলো। নিজের পকেট থেকে একটা আংটি বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না। লজ্জায় অনিকা নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। আমান মুচকি হাসি দিয়ে বলল, জনাবা, আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগোলো। আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বক্স বের করে আমানের হাতে দিল। যদিও এটা তোমার উপহারের মতো দামি নয়, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমাকে এটা দিয়েছি। আমান বক্সটা খুলে দেখলো একটা ব্র্যান্ডেড ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজ হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে ঘড়িটা পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে। তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো। আমার কাছে তুমি না সাজলেও অপরূপ। অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে। আমান নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস বের করে অনিকার হাতে তুলে দিল। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে। তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, সেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছো। এখন একে তোমারই ঠিক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রেয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সাওয়াফ। আনিকার বিয়ে কেটে যাওয়ার পর কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে,
আম্মাজান, আমি কালো নুলা কানা কিচ্ছু নেই। আপনি আমাকে দ্রুত 10 দিনের ভিতরে বিবাহ দিবেন, না হলে আমি সন্ন্যাস নেব। ছেলের করা থ্রেটে লায়লা বেগম হতভম্ব। তিনি জানেন তার ছোট ছেলেটা ঠোঁট কাটা, তাই বলে তার পাশাপাশি নাক কাটাও? খুব শীঘ্রই আয়ানকে ফিরতে হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর হয়তো 2-1 মাস থাকবে এখানে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লায়লা বেগম যেমন পাত্রী পাক না কেন, তা হোক না সে সমস্যাময়ী, তবুও সে বিয়ে করবেই। অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলফাতকে জানালেন। আলফাত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিয়ে দেবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফওয়ান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফওয়ানের ইশারা শিমু ঠিকই বুঝতে পেরেছে। শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরলে শরীরের অনেক অংশ দৃশ্যমান হবে। যদিও শিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার, আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীরে ক্ষণে ক্ষণে শিউরে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে,